জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল তেহরান। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র তেহরানকে যুদ্ধ বন্ধের চুক্তিতে বাধ্য করতে অর্থনৈতিক যুদ্ধ শুরু করলে মার্কিন কোম্পানিগুলোয় হামলা চালানোর সরাসরি হুমকি দিয়েছে ইরান। এবারে জানাবো কলকাতায় গিয়ে বিপদে হাজার হাজার বাংলাদেশি। কলকাতা নিউ মার্কেট এলাকায় একের পর এক হোটেল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সেখানে অবস্থানরত হাজারো বাংলাদেশি পর্যটক। মির্জা গালিব স্ট্রিট শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর পর অগ্নি নিরাপত্তা বিধি মানা হচ্ছে কিনা তা যাচাইয়ে নতুন অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ। আর এতেই ভোগান্তিতে পড়েছে বাংলাদেশি পর্যটকরা। জানাবো অর্থনৈতিক যুদ্ধে প্রতিবেশীদের কড়া হুঁশিয়ারি ইরানের। তেহরানের উপর অর্থনৈতিক অবরোধ এবং চাপ সৃষ্টির নতুন পদক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নবনিযুক্ত প্রধান মোহসিন রেজাই জানিয়েছেন, প্রতিবেশীরা যদি ওয়াশিংটনের অর্থনৈতিক যুদ্ধে সামিল হয় তবে তাদের শত্রু হিসেবে গণ্য করে তাদের স্বার্থে আঘাত হানা হবে। জানাবো জায়গা না পেয়ে দাদার কবরেই বাবাকে দাফন করলেন ছেলে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত বাবাকে দাফন করতে গিয়ে কবরে জায়গা পাননি 20 বছর বয়সী ওমর আল সাউহি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের দাদার কবরেই বাবাকে দাফন করতে হয়েছে তাকে। এদিকে ইরান ও সৌদি আরবকে যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের। ইরান ও সৌদি আরবের মধ্যে একটি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক। দুই আঞ্চলিক পরাশক্তির মধ্যে আস্থার সংকটের কথা উল্লেখ করে এই প্রস্তাব দেওয়ার বিষয়টি জানিয়েছে এক জ্যেষ্ঠ ইরাকি কর্মকর্তা। খবর আনাদুলুর। এবারে থাকছে সিরিয়ায় আসাদপন্থী সাবেক গ্র্যান্ড মুফতির যাবজ্জীবন কারাদণ্ড। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধে সহিংসতায় উস্কানি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার দায়ে দেশটির সাবেক প্রধান ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতি আহমদ বদরুদ্দিন হাসুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দামেস্কের 4র্থ ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করে। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলে ভারতীয় কর্মী খুন, সরকারের কাছে নিরাপত্তা চান সহকর্মীরা। ইসরায়েলে ভারতীয় পরিচর্যাকারী রাজীব আচার্যকে হত্যার ঘটনায় বিচার এবং জবাবদিহির দাবি জানিয়েছে দেশটিতে কর্মরত ভারতীয়রা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজীবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে 23 জুলাই। এ ঘটনায় ইসরায়েলি নাগরিক এভিওর জ্যাকেনকে অভিযুক্ত করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র তেহরানকে যুদ্ধ বন্ধের চুক্তিতে বাধ্য করতে অর্থনৈতিক যুদ্ধ শুরু করলে মার্কিন কোম্পানিগুলোয় হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। খবর দ্য টেলিগ্রাফের। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসিন রেজাই একই সঙ্গে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি ওয়াশিংটনের অর্থনৈতিক যুদ্ধে অংশ নেয় তাহলে তাদেরও শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের স্বার্থে আঘাত হানা হবে। বুধবার ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা আরোপ করা হবে। এরপর শনিবার রেজাই দাবি করেন, যুদ্ধে ইরানের হাতে এখনও অতিরিক্ত চাপ প্রয়োগের সুযোগ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা শুধু সামরিক ঘাঁটিগুলোয় হামলা চালিয়েছি, কিন্তু তারা যদি আমাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে চায় তাহলে যুক্তরাষ্ট্রের তেল এবং অর্থনৈতিক কাঠামোগুলো ইরানের আশপাশে এবং অন্যান্য জায়গায় রয়েছে, সেগুলোতেও আমরা হামলা চালাবো। ট্রাম্প তার পরিকল্পনা বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত ভূমিকম্পের মতো হবে বলে হুঁশিয়ারি দেন রেজাই। কয়েক মাসের মধ্যেই প্রথম ইরান মার্কিন এবং পশ্চিমা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিল বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দেশটির তেল কোম্পানিগুলোর কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শনিবার দ্য টেলিগ্রাফ জানায়, ইরানি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা সাইবার হামলা চালিয়ে যুক্তরাজ্যের একটি বিদ্যুৎ কেন্দ্র 4 দিন বন্ধ রাখতে সক্ষম হয়েছে। কলকাতায় গিয়ে বিপদে হাজার হাজার বাংলাদেশি। কলকাতার নিউ মার্কেট এলাকায় একের পর এক হোটেল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সেখানে অবস্থানরত হাজারো বাংলাদেশি পর্যটক। মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর পর অগ্নি নিরাপত্তা বিধি মানা হচ্ছে কিনা তা যাচাই অভিযান শুরু করে কলকাতা পুলিশ, পৌরসভা, দমকল এবং বিদ্যুৎ বিভাগ। মাত্র 2 দিনের ব্যবধানে কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত মার্কুইস স্ট্রিট, কলিন স্ট্রিট, সদর স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটে বন্ধ করে দেওয়া হয়েছে 2 শতাধিক হোটেল। এমন অবস্থায় বিপাকে পড়েছেন হাজার হাজার বাংলাদেশি পর্যটক। পর্যটক সুরক্ষা জিরো টলারেন্স অবস্থান নেবার কথা আগেই জানিয়েছিল শুভেন্দু অধিকারী সরকার। মির্জা গালিব স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওই দিন সন্ধ্যা থেকেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান শুরু করে নিউ মার্কেট থানার পুলিশ। উপমুখ্যমন্ত্রী
অগ্নিমিত্রা পাল নিজেই অভিযানে অংশ নিয়ে বেশ কয়েকটি হোটেল বন্ধ করেন। এর মধ্যে কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা, দমকল এবং সিইএসসি এর সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি কলকাতার ৩৫০০-এরও বেশি হোটেলের নিরাপত্তা বিধি পর্যালোচনা করবে। বৃহত্তর কলকাতার ক্ষেত্রে এই তদন্ত কমিটি এতটা সক্রিয় না হলেও নিউ মার্কেট এলাকায় রীতিমতো কড়া অবস্থান নিয়েছে এই কমিটি। অর্থনৈতিক যুদ্ধে প্রতিবেশীদের কড়া হুঁশিয়ারি ইরানের। তেহরানের উপর অর্থনৈতিক অবরোধ ও চাপ সৃষ্টির নতুন পদক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নবনিযুক্ত প্রধান মোহসিন রেজাই জানিয়েছেন, প্রতিবেশীরা যদি ওয়াশিংটনের অর্থনৈতিক যুদ্ধে সামিল হয় তবে তাদের শত্রু হিসেবে গণ্য করে তাদের স্বার্থকে লক্ষ্যবস্তু বানাবে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করার মন্তব্য পুনর্ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক IRGC-র কমান্ডার মোহসিন রেজাই সতর্ক করে বলেন, প্রতিবেশীরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অভিযানে সহায়তা করলে পারস্য উপসাগর থেকে তেল পরিবহনের বিকল্প রুটগুলোতে হামলা চালাবে ইরান। তিনি বলেন, এ পর্যন্ত আমরা কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছি, কিন্তু আমেরিকানরা যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করে তবে অঞ্চলের মার্কিন তেল এবং বাণিজ্যিক অবকাঠামোগুলোয় আঘাত হানা হবে। মার্কিন নতুন নিষেধাজ্ঞা অভিযানের মুখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বীকার করেন, দেশের সাধারণ মানুষ তীব্র কষ্টে রয়েছে। তিনি বলেন, ট্রাম্পের কারণে ইরান এখন পূর্ণমাত্রার অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধের মধ্যে পড়ে গেছে, তবে আমরা জনগণের সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হওয়া সংঘাত এবং জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাবার পর দুদেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। সংঘর্ষের পর থেকে বিশ্বের মোট তেল সরবরাহ ১/৫ হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণে এখনও ইরানের হাতে রয়েছে। গাজায় জায়গা না পেয়ে দাদার কবরে বাবাকে দাফন করলেন ছেলে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত বাবাকে দাফন করতে গিয়ে কবরের জায়গা পাননি ২০ বছর বয়সী উমর আল সাওহি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের দাদার কবরে বাবাকে দাফন করেছেন তিনি। উমরের বাবা মোহাম্মদ আল সাওহি গাজানগরীর জাওতুন এলাকার বাসিন্দা ছিলেন। গত ১০ই জুন ইয়েলো লাইনের কাছে একটি ফুটপাতের দোকানে চা এবং কফি বিক্রি করবার সময় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। আচমকা একটি গুলি তার ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবার মরদেহ নিয়ে উমর জায়তুন কবরস্থানে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান কবরস্থানটি মরদেহে একেবারে পরিপূর্ণ, নতুন করে দাফনের মতো কোনো জায়গা নেই। যুদ্ধের কারণে কবরস্থান জুড়ে কবরের পর কবর তৈরি হয়েছে। ওমর আল জাজিরাকে বলেন, কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে শুধু কবর আর বালুর স্তূপ দেখতে পেয়েছেন তিনি। বালুর নিচেই দাফন করা হয়েছে অসংখ্য মানুষের মরদেহ। যুদ্ধের আগে একটি কবর যেভাবে প্রস্তুত করা হতো এখন আর সেই ব্যবস্থা নেই। জায়গা এবং প্রয়োজনীয় উপকরণের সংকট, অনেক কবর শুধু পাথর দিয়ে চিহ্নিত করা হয়েছে। নিহত ব্যক্তির নাম, পরিচয় লেখার কাগজপত্র অনেক ক্ষেত্রে পাথরের সঙ্গে লাগিয়ে দেওয়া হচ্ছে। কবর তৈরির খরচও বেড়েছে ব্যাপকভাবে। গাজার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বর্তমানে একটি কবর প্রস্তুত করতে প্রায় ৪০০ থেকে ১০০০ শেকেল পর্যন্ত খরচ হচ্ছে। ফলে অনেক পরিবারের পক্ষে স্বজনদের জন্য আলাদা কবরের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছে। ওমরের পরিবারও সেই সংকটের মুখে পড়ে। নতুন কবরের জায়গা না থাকায় এবং প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় শেষ পর্যন্ত দাদার কবরেই বাবাকে দাফন করতে বাধ্য হন তিনি।